সিন্ডিকেটের যে দৌরত্ব ছিল রোজার মধ্যে সেটা খুব বেশি লক্ষ্য করা যায় নাই, যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার জন্য, এইবার আর আপনাদেরকে কেউ এরকমের বিকল্প রেসিপির কথা বলে নাই কাঁঠালের বার্গার খেতে কিংবা কুমড়ার বেগুনি খেতে। সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার তদারকি করেছে। ধন্যবাদ জানাই ভোক্তা অধিদপ্তরকে, যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই টিকিট সিন্ডিকেট কিংবা খাদ্যে ভেজাল এর বিরুদ্ধে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যার ফলে এইবারের ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট নিয়ে আপনার সমস্যা, বাসের টিকিট নিয়ে সমস্যা, এই সমস্যার সম্মুখীন হতে হয় নাই। এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা। আমি নিজে তো বাই রোডে এসেছি, আমি দেখেছি, এর আগেও কয়েকটি জেলা সফর করেছি, একই চিত্র দেখেছি। সো এটা দ্বারা প্রমাণিত যে সরকার যদি আন্তরিক হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি আন্তরিক হয়, তারা জনজীবনে স্বস্তি দিতে পারে। এইবার আপনারা জানেন যে উপজেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের অনেকেই ছুটি পায় নাই, কারণ গণ অভ্যুত্থান পরবর্তী একটা সংকটপূর্ণ দেশ আমরা পেয়েছি, সেখানে সবাই মিলে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, দেশে স্থিতিশীলতা আনয়নের জন্য এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল আমরা সবাই কাজ করছি। সেখানে প্রশাসনের অনেকেই এবার আমাদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, বলছে ভাই আমাদেরকে সরকার পক্ষ থেকে ছুটি কম দেওয়া হয়েছে যেন জনগণ স্বস্তিতে ঈদ করতে পারে। প্রশাসনের ভাইদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সকলকে এটাই মনে করিয়ে দিতে চাই, প্রশাসন, রাজনৈতিক দল, সরকার, আমরা কেউ কারো মুখাপেক্ষী নয়, বরঞ্চ আমরা সবাই মিলে যদি সমন্বিত প্রক্রিয়া এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে পারি, তবেই আমরা এই গণ অভ্যুত্থানের সফল এবং সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এতটা ভালো কাজের এবং ভালো ঘটনা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং দু একটি ঘটনা যা আমাদেরকে ব্যথিত করে, সেই ঘটনাগুলো আছে। যেমন দু একটি অ্যাক্সিডেন্টের কথা দেখেছি, আজকে আসতে ফেসবুকে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, বরগুনাতে অ্যাক্সিডেন্ট, একই পরিবারের 3 সদস্য মারা গিয়েছে। এরকম যাত্রাপথে যারা নিহত হয়েছেন, দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা, তাদের জন্য আমাদের দোয়া। একইভাবে আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি আমাদের সেই সমস্ত শহীদ ভাইদের জন্য, সেই সমস্ত আহত ভাইদের জন্য, যাদের লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিভাবে এদেশের ছাত্র জনতা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বাকশালের পতন ঘটিয়েছিল। গত 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন প্রক্রিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে অনেকে জেল খেটেছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, এলাকা ছেড়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, এমনকি দেশও ছেড়েছে। কিন্তু তারপরেও কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই, কারণ যে কোনো গণ আন্দোলনে কিংবা ফ্যাসিবাদী শক্তির পতনে জনগণ যতক্ষণ পর্যন্ত না সম্পৃক্ত হয়, ততক্ষণ পর্যন্ত গণ আন্দোলন গড়ে ওঠে না, গণ অভ্যুত্থান হয় না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের বাইরে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা, সামগ্রিকভাবে আমরা এই ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছি। তাই আমি মনে করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ যার যার কাজে ফিরে গিয়েছে, ফিরে যাবে, কিন্তু রাজনৈতিক দলকে এই জনগণের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। জনগণের প্রতিদান দিতে জনগণের জন্য কাজ করতে হবে, কারণ আন্দোলন সংগ্রাম যতই রাজনৈতিক দল, সাধারণ জনগণ করুক, আলটিমেটলি রাষ্ট্র চালায় রাজনীতিবিদরা এবং তার সুফল রাজনীতিবিদরাই জনগণের কাছে পৌঁছে দেয়। কাজেই রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগস্টের প্রতি না থাকে, তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরাও তার ভুক্তভোগী হবে। আপনারা কেন 16 বছর আমরা রাজনৈতিকভাবে জনগণকে আহ্বান করে, জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই? এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমাদের ল্যাকিংসটা কোথায় ছিল? কেন জনগণ
এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ডাকে সাড়া দেয় নাই? কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে? কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল? যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অগাধ, একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা, দেবতা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল, সেটাতে চির ধরেছে। কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি, এখন আবার তাদের মধ্যে একটা, অনেকের মধ্যে, সবার মধ্যে না, একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে, তাদের একটা অনৈতিক আধিপত্য, জোর জবরদস্তি, তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে। সমন্বয়ক পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে, প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহকর্মী, আপনারা জানেন 2019 সালে আমার সাথে ডাকসুতে একই প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে এই আন্দোলনের আইকনিক ফিগার নাহিদ পরিষ্কারভাবেই বলেছে, যেহেতু আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে, কাজে এখন আর বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয় এই প্ল্যাটফর্ম এখন আর নাই। আমরা মনে করি এটা যথার্থ, তাদের জায়গা থেকে এই বক্তব্যটা এসেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন কোন নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না, এটা সকল মতাদর্শের লোকের ছিল। ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বাম ডান সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে। কাজে এখন সবাই যার যার প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মতও ডিক্লেয়ার করতে পারে নাই, আশা করি তারা ভবিষ্যতে করবে। এই জুলাই গণ অভ্যুত্থানের আরো পরিচিত কিছু ছাত্র নেতৃবৃন্দ আরো একটি দল আনছে, এটি আমাদের জন্য ভালো সংবাদ। তরুণরা রাজনীতিমুখী হচ্ছে, তরুণরা, বিশেষ করে মেধাবী তরুণরা রাজনীতির বাইরে থাকায় এই দুর্বৃত্তায়িত সমাজের এই চিত্র আমরা গত কয়েক বছর ধরে দেখেছি। সমাজের নষ্ট মানুষগুলো, পচে যাওয়া মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, অসৎ মানুষগুলো রাজনীতিতে একটা আখড়া গেড়ে বসেছিল। তো সেই রাজনীতির পরিবর্তনের জন্য মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তবে আমি মনে করি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ তারাও যদি সরকার থেকে পদত্যাগ করে রাজপথে রাজনৈতিক দলের মতো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের কাছে যায়, তারাও ভবিষ্যতে মানুষের কাছে একটা ভালো গ্রহণযোগ্য পাবে। আমি আমার উপজেলার প্রেক্ষাপটে, যেহেতু সময় সংক্ষিপ্ত, দু একটি কথা বলতে চাই। সাংবাদিকরা জাতীয় বিষয়ে প্রশ্ন করতেন, এই কারণে কিছু কথা উপজেলার প্রোগ্রাম হলেও আমার বলাটা প্রয়োজন ছিল। যে আপনারা দেখেছেন 2018 সালে এই যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যুত্থান, সেই আন্দোলন আমরা রচনা করেছিলাম, সেই আন্দোলনের আমরা অগ্রদূত ছিলাম, আমরা পাইওনিয়ার ছিলাম। এবং 2018 সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই সারা দেশের ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদের চেতনা, দ্রোহের আগুন আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। যেই আগুন থেকেই আজকের এই বিস্ফোরণ, আজকের এই গণ অভ্যুত্থান। 2018 সালের সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, 28 বছর পরে ডাকসুতে গতানুগতিক রাজনীতির বাইরে সাধারণ ছাত্রদের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জয়লাভ করা, বাংলাদেশে দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের খুঁটি যে ভারতীয় আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছিলাম এই ছাত্র সমাজকে নিয়ে। এবং এই 2024-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেছিলেন ছাত্রদেরকে 8 দফা লিখে দেওয়ায়, তাদেরকে পরামর্শ দেওয়ায় গ্রেপ্তার হয়েছিলাম। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের এই যতটুকু সংগ্রাম আমাদের ব্যক্তি পরিবার কেন্দ্রিক কোন সুবিধার জন্য এই সংগ্রাম ছিল না। এই সংগ্রাম ছিল এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, একটা সাম্য মানবিক মর্যাদার একটা সহনশীল সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে। কাজেই এই জায়গার উপলব্ধির জায়গা থেকেই আমরা লড়াই করেছি, কোনো সুবিধার জন্য নয়। সুতরাং আজকে জনগণের সামনে সুযোগ এসেছে এই স্যাক্রিফাইস যারা করেছে তাদেরকে মূল্যায়ন করার। আশা করি এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপরে স্থানীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচন ইতিমধ্যেই বলেছি, আপনাদের সন্তান হিসেবে এখান থেকে আমরা নির্বাচন করতে চাই। আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেলে আপনাদের অধিকারের জন্য সংসদে গিয়েও কথা বলতে পারবো।